একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত। আমি অসিত স্যার। তোমাদের পরীক্ষার সময় কিন্তু আর বেশি নেই, মাত্র কয়েকটা দিন। অনেকেই ভাবছো যে সিলেবাস শেষ হলো না, কি করব। আমি তাদের জন্যই বলছি যে দেখো, অনেক সময় তোমরা পরীক্ষায় বসে পরীক্ষার হলে কোনো একটা নোটস ধরো মুখস্থ হয়নি, সেই প্রশ্নটাই তোমাদের এসছে। তুমি তখন তোমার বন্ধুকে, পাশের বন্ধুকে বলো, তুই আমাকে পয়েন্টস গুলো একটু বলতো, আমি লিখে নেব। এবং সেই সময়টা তোমার যে শক্তি আসে, অর্থাৎ লিখন শক্তি, তুমি নিজেই কল্পনা করতে পারো না। তোমাকে যেই না পয়েন্টস গুলো বলেছে, তুমি কিন্তু পূর্ববর্তী যে পড়া ছিল তাকে কেন্দ্র করে তুমি এত সুন্দরভাবে তুমি নোটটাকে, মানে একটা অ্যান্সার তৈরি করে ফেলেছো। পরবর্তী সময়ে তুমি ভাবছো কি করে এই দক্ষতাটা আমার এলো। আমি তাদের জন্য বলছি, ঠিক যেন পরীক্ষায় বসেছো, মুখস্থ হয়নি, এমনই একটা ডি গ্রুপের যে ইউনিট তোমার 1 এবং 2 দুটোর ইউনিট 1টা নিয়ে আজকে আলোচনা করব। ঠিক যেন পরীক্ষায় বসার মুহূর্তে তোমার প্রশ্ন তুমি পেয়েছো, অ্যান্সার কিন্তু মুখস্থ নেই। বন্ধু যেভাবে তোমাকে একটা একটা পয়েন্টস তুলে দিলে তুমি লিখতে পারো, সেই দক্ষতায় তুমি আজকে একদম তৈরি করে নিতে পারবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, মনোযোগ সহকারে শোনো এবং তুমি উপলব্ধি করতে শেখো। তোমার নিজের মধ্যে একটা রূপরেখা যেন তৈরি হয়ে যায়, একটা ছক যেন তৈরি হয়ে যায়, যে কোনটার পর কোনটা কিভাবে ঘটনাগুলো ঘটেছিল, তারই ছোট্ট একটি গল্প আমি করতে চলেছি তোমাদের এই ভিডিওতে। আর বেশি কথা হবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং মনোযোগ সহকারে দেখবে। তাহলে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ। আমি এর আগের ভিডিওতে তোমাদের একটা ধারণা দিয়েছিলাম যে ভারতবর্ষের সাহিত্যের মতো আমাদের এই এডুকেশন অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকেও 3টি পর্যায়ে ভাগ করা হয়েছে। আমাদের সিলেবাসের যে 3টি পর্যায়, সেটি কি না, সেটি হচ্ছে ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশের 3টি ধারা। প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থা নাম্বার 1, 2 হচ্ছে মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা এবং 3 হচ্ছে স্বাধীনতা পূর্ববর্তী ভারতের শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ যখন ভারতবর্ষ স্বাধীন হয়নি এই সময়টা কি শিক্ষা ব্যবস্থা চালু ছিল, কিভাবে পঠন পাঠন দেওয়া হতো, কোনো কমিশন তৈরি হয়েছিল কিনা, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো সেই সময়কার আমরা জানবো। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থা। এই প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থায় যে ভাগ, এই ভাগটা সম্বন্ধে আমরা আগে একটু জেনে নেব। তো প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থাকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল। যদি আমার আগের ভিডিও কেউ দেখে থাকো তাহলে বিষয়টা পরিষ্কারভাবে দেওয়া আছে ওখানে। যদি না দেখে থাকো তাহলে আমি বলবো যে তুমি ওটা কিন্তু সময় করে একটু দেখে নিও। তাহলেও আমি তোমাকে বোঝার জন্য অল্প করে, কিছু না বললে নয়, সেই আমি বলছি। দেখো, প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থা দুটি, একটি হচ্ছে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা, একটা হচ্ছে বৌদ্ধ যুগের শিক্ষা ব্যবস্থা। দুটো শিক্ষা ব্যবস্থা হয়েছিল। এখন প্রশ্ন করবে, একটা যুগের কথা বলা হচ্ছে, সেখানে বৈদিক যুগ এবং বৌদ্ধ যুগ দুটো আবার যুগের ভাগ হয়ে যাচ্ছে কেন? না হ্যাঁ, আসলে বৈদিক যুগের যে শিক্ষা ব্যবস্থা ছিল, এই শিক্ষা ব্যবস্থার কিছু কিছু ত্রুটি থেকেই কিন্তু তৈরি হয়েছিল বৌদ্ধ যুগের শিক্ষা ব্যবস্থা। সেটা আমরা পরে কিন্তু বিশদভাবে জানবো। যখন বৌদ্ধ যুগের শিক্ষা ব্যবস্থা আমরা আলোচনা করব, তখন কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারবে যে কেন একটা সময়ে, অর্থাৎ একটা পিরিয়ডে, একটা যে যুগ ধরা হয়েছে, যে সময়কাল, সেই সময়কালের মধ্যে কেন দুটো শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছিল। তাহলে আসা যাক বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা। এই বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থাকে কিন্তু দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে। দেখো, একটি হচ্ছে আদি বৈদিক যুগ, আর একটি হচ্ছে পরবর্তী বৈদিক যুগ, বা যাকে বলছে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা। তাহলে এই দুটি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তার আগে তোমাদের বলি,
যে এই অধ্যায় থেকে যে 10 প্রশ্নগুলো থাকে, কিভাবে প্রশ্ন হতে পারে, বহু প্রশ্ন হতে পারে। আমি পূর্ববর্তী ভিডিওগুলোতে তোমাদের বলেছি যে দেখো, উত্তর যখন মুখস্থ করবে কিংবা নিজের আয়ত্ত করবে বা আত্মীকরণ করবে, তার আগে তোমাদেরকে জানতে হবে কিন্তু প্রশ্ন, অর্থাৎ একাধিক প্রশ্ন। সেই প্রশ্নগুলোকে তোমাকে ভালো করে কিন্তু বুঝিয়ে নিতে হবে। আমরা দেখেছি যে 5টা প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে এমন ভাবে তোমাকে দেওয়া হয় যার উত্তর কিন্তু একটা। অর্থাৎ আমাদেরকে প্রশ্ন চিনতে হবে প্রথম, তারপরে উত্তর দরকার হলে জানবো। উত্তর আমরা জানবো, কিন্তু প্রশ্ন চিনতে হবে। তাহলে এসো সেই প্রশ্নগুলো সম্বন্ধে কিন্তু আজকে একটু আগে ধারণা দিয়ে তারপর কিন্তু টপিকটা শুরু করব। তাহলে দেখো, প্রথমে বলছি যে প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থায় বৈদিক যুগ এবং বৌদ্ধ যুগ, দুটো যুগের কথা বলা হয়েছে। তাহলে যদি তোমাকে দেওয়া হয় শুধুমাত্র যে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা, এখান থেকে আদি বৈদিক যুগ এবং ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা দুটো পাঠ হয়েছে। প্রশ্ন হতে পারে যে আদি বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ বা ব্রাহ্ম যুগের শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য করো, কিংবা সাদৃশ্য এবং বৈসাদৃশ্য গুলো লেখো, একটা প্রশ্ন হতে পারে। তাহলে আমি যখনই বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানছি, তখন এই দুটো শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে জানাতে তার পার্থক্য, বৈসাদৃশ্য কিংবা সাদৃশ্য দুটোই কিন্তু আমরা জেনে যাব, কারণ এগুলো আলোচনা সাপেক্ষে তুমি কিন্তু জেনে যাচ্ছ। এবং হতে পারে শুধুমাত্র তোমাকে প্রশ্ন করলো প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তুমি লেখো। তাই প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থা করলে তুমি এখানে দুটো শিক্ষা ব্যবস্থাকে আবার ভাগ করে ফেলছো, যে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা এবং বৌদ্ধযুগীয় শিক্ষা ব্যবস্থা। বৌদ্ধযুগীয় শিক্ষা ব্যবস্থা আর বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা, এই দুটো পয়েন্ট সম্পর্কে একটু লিখে তুমি বৌদ্ধযুগীয় শিক্ষা ব্যবস্থা লিখলে। তো সাধারণত কি হয় যে প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থার এই যে দুটো ভাগ আছে, বৈদিক যুগ এবং বৌদ্ধ যুগ, এই দুটো আলাদা আলাদা করে কিন্তু প্রশ্ন হয়। কারণ এই শিক্ষা ব্যবস্থার মধ্যেই বৈদিক যুগের যে আদি বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের অনেকগুলো প্রশ্ন কিন্তু হতে পারে। তাহলে যাই প্রশ্ন এখান থেকে হোক না কেন, একটাই তোমার অ্যান্সার হবে, শুধু লেখার কৌশলটা একটু পরিবর্তন হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। তাহলে আসা যাক যে আমরা প্রথম যে আদি বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা, এই আদি যুগের বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটু জানি। দেখো, এই বৈদিক শিক্ষা ব্যবস্থা ছিল আর্যদের শিক্ষা ব্যবস্থা। তো ভারতবর্ষে যখন আর্যরা তারা বসতি স্থাপন করেছিল, এখানে কম পরিশ্রম করে, অর্থাৎ প্রতিকূল নয় অনুকূল পরিবেশ তারা পেয়েছিল, যার জন্য তারা অল্প পরিশ্রমে এখানে কৃষিকাজ, পশুপালন ইত্যাদি সবকিছু করে ভারতবর্ষে কিন্তু বসতি স্থাপন করতে পেরেছিল। এখন কথা হলো, যখনই মানুষের যে মৌলিক চাহিদাগুলো, অর্থাৎ খাদ্য, বাসস্থান, এগুলো যখনই তাদের চাহিদা মিটে যায় যে কোনো মানুষের, তখন তারা তাদের মস্তিষ্ক কিন্তু সৃজনশীল হয়, তারা চিন্তা ভাবনা করে, তারা বিভিন্ন ধরনের সংস্কৃতিকে ভাবনা চিন্তা করতে পারে। কিন্তু যদি এই মৌলিক চাহিদাগুলো মানুষের না মেটে, তাহলে কিন্তু সে এগুলো চিন্তা ভাবনা করতে পারবে না, অবকাশই পাবে না। ঠিক আছে? এই সময় তারা বিভিন্ন দেবদেবীর পুজো করত। কোন সব দেবদেবীর পুজো করত? এরা না প্রকৃতির বিভিন্ন যে শক্তি, সেই শক্তিগুলোর এরা পুজো অর্চনা করত, এবং তারা বিভিন্ন মন্ত্র, যজ্ঞ ইত্যাদির মধ্য দিয়ে তারা কিন্তু এগিয়েছিল। এই সময় এদের যে লেখা, এদের যে বেদ, এই বেদ কিন্তু তখনো পর্যন্ত লিখ্য রূপ পায়নি, অর্থাৎ লিখিত আকারে ছিল না আদি বৈদিক যুগের। এবং এদের এই যে শিক্ষা ব্যবস্থা, মানে শিক্ষার যে লক্ষ্যটা, এই শিক্ষার লক্ষ্যই ছিল যে পরম আত্মার বা পরম ব্রহ্মকে লাভ করা। অর্থাৎ নিজের কর্মের দ্বারা অন্তর্নিহিত যে সত্তাগুলো আছে, সেই সত্তাগুলোর পরিপূর্ণ বিকাশ লাভ করে, অর্থাৎ অনুভূতিকে জাগ্রত করে সেই সত্তাগুলোকে সম্পর্কে তাদের জ্ঞান লাভ করা, এই ছিল তাদের কিন্তু শিক্ষার লক্ষ্য।
একটা পয়েন্ট হয়ে গেল। তা আমরা লিখতেই পারি যে একটা পয়েন্টে এখানে যদি আমরা কিছুগুলো পয়েন্টস করি, তাহলে প্রথমে আমরা লিখলাম যে শিক্ষার লক্ষ্য, একটা পয়েন্ট করলাম, এই পয়েন্টটা আলোচনা করা হয়ে গেল। ঠিক আছে, আমরা যদি দ্বিতীয় পয়েন্ট দিই যে তাদের এই যে শিক্ষা, এই শিক্ষা গ্রহণ করার পূর্বে এদের কি কোনো কিছু ব্যবস্থা ছিল? যেমন ধরো আমাদের এখন প্রাতিষ্ঠানিক যে শিক্ষাগুলো, স্কুল কলেজ যে বিভিন্ন প্রতিষ্ঠান, এবং আমাদের যে এখন বলছি বিভিন্ন স্কুল কলেজ যে এই শিক্ষা, অর্থাৎ ধারাবাহিকভাবে আমরা যে শিক্ষা লাভ করছি প্রথাগত শিক্ষায়, তাদের শিক্ষা ব্যবস্থা কি ছিল? এই জন্য তাদের একটা ধর্মীয় যে অনুষ্ঠান ছিল, সেই ধর্মীয় অনুষ্ঠানটাকে বলা হতো উপনয়ন। তাহলে আমরা আরেকটা পয়েন্ট করতে পারি, উপনয়ন। দ্বিতীয় পয়েন্ট উপনয়ন। এই উপনয়নটা তাদের কি হতো না, গুরুগৃহে তাদের শিষ্যদেরকে একটা ধর্মীয় অনুষ্ঠান করে, অর্থাৎ ক্ষৌর কর্ম করে, মাথা মুন্ডন করে, শ্বেত বস্ত্র পরিধান করে তাদেরকে ওই প্রথম হাতে খড়ি দেওয়া হতো, অর্থাৎ তাদেরকে শিক্ষার প্রারম্ভিক যে পর্বটা, সেই পর্বটা করা হতো এবং তারা তখন গিয়ে গুরুগৃহেই থাকতো। এই ছিল এদের একটা উপনয়ন ধর্মীয় অনুষ্ঠান। এই ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের, আরেকটু বলে রাখি যে দেখো, আর্যদের জীবনটাকে অর্থাৎ জীবনধারাকে 4টি পর্যায়ে ভাগ করেছিল। কি কি? প্রথম ব্রহ্মচর্য, তারপরে গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এটা তাদের জীবনকে 4টা ভাগে ভাগ করে নিয়েছিল। এবং তাদের যে আম, আহ, ধর্ম অর্থাৎ বর্ণ, এই বর্ণকে ওরা 4টা ভাগে ভাগ করেছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তাহলে এই উপনয়নটা হতো কাদের? দেখো, বিশেষত 3টি বর্ণের, এই 3টি বর্ণের কিন্তু উপনয়ন হতো: ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য। এই 3 সম্প্রদায় যারা গুরুগৃহে এসে সেখানে ধর্মীয় এই অনুষ্ঠানের উপনয়নের মধ্য দিয়ে তারা কিন্তু শিক্ষা লাভের সুযোগ পেত। কিন্তু শূদ্ররা ছিল অচ্যুত, তারা কোনোভাবেই কিন্তু সুযোগ পেত না। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে শূদ্রদেরও কিছু ছেলেরা যারা শিক্ষা গ্রহণ করতে পারত, অর্থাৎ যাদের দক্ষতা ছিল ভালো, এই ক্ষেত্রে কিছু কিছু জনের কিন্তু ছিল। মোট শূদ্রদের কিন্তু কোনো শিক্ষা গ্রহণের ব্যবস্থা কিন্তু আশ্রমিক শিক্ষা ছিল না, অর্থাৎ এই তপবনীয় শিক্ষা ছিল না। এরপরে একটা পয়েন্টে আসি, সেটা হচ্ছে পাঠ্যক্রম। পাঠ্যক্রম, আচ্ছা, যেমন ধরো আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা ইতিহাস, ভূগোল, বাংলা, বিজ্ঞান, হ্যাঁ, গণিত, বিভিন্ন ধরনের যে আমাদের পাঠ্য পুস্তক রয়েছে, তাদের কি শিক্ষা দেওয়া হতো না? তারা মূলত যে শিক্ষা গ্রহণ করত সেটা হলো বেদের শিক্ষা। অর্থাৎ প্রথমেই বলা দরকার যে এদের ছিল ধর্ম কেন্দ্রিক শিক্ষা। এই বেদকে কেন্দ্র করে, বেদাঙ্গকে কেন্দ্র করে তারা শিক্ষা গ্রহণ করত। এছাড়াও এদের মধ্যে যে সমস্ত শিক্ষা গ্রহণ করতে হতো, দর্শন ছিল, ব্যাকরণ ছিল, ন্যায়শাস্ত্র ছিল, ধর্মশাস্ত্র ছিল, সংস্কৃত ছিল, জ্যোতির্বিজ্ঞান ছিল, এই ধরনের বিষয়গুলো তাদেরকে কিন্তু পড়তে হতো। বোঝা গেছে? এরপরে আরেকটা পয়েন্ট নিয়ে, যে এদের এই যে পাঠ্যক্রম হলো, এরপরে শিক্ষার পদ্ধতি একটা পয়েন্ট দেওয়া যেতে পারে, শিক্ষা পদ্ধতি। এদের শিক্ষা পদ্ধতি কেমন ছিল? দেখো, আমাদের যে বিভিন্ন ধরনের শিক্ষা পদ্ধতি আছে, আমরা অনেক সময় শিক্ষকরা কি করছেন, বিভিন্ন টিএলএম অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল ব্যবহার করছেন। আমরা বোর্ড ব্যবহার করছি, আমরা পেন ব্যবহার করছি। এর আগে ছিল ব্ল্যাকবোর্ড, ছিল সেখানে চক ছিল। এইভাবে আস্তে 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 ডিজিটাল এসছে। তার মানে কি, আমরা বিভিন্ন উপকরণ
এবং পড়ার যে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয় সেগুলো কিন্তু আধুনিক এই শিক্ষা ব্যবস্থাতে যেমন আমরা করছি তাদের কি ছিল। দেখো, যেহেতু এদের কোনো লিখিত বেদ তখন লিখিত ছিল না, তাই মুখে মুখে এদেরকে কিন্তু বেদের মন্ত্র সমস্ত বিষয়গুলোকে কিন্তু মনে রাখতে হতো। এই জন্য মুখে মুখে বলতেন গুরুরা, শিষ্যরা সেটাকে মুখস্থ করতো বলেই একে বলা হয় কিন্তু বেদের আরেক নাম শ্রুতি। এরপরে এগুলোকে কিভাবে তারা মনে রাখতো? হ্যাঁ, আবৃত্তির মধ্য দিয়ে, অর্থাৎ আবৃত্তির মধ্য দিয়েই বেদগুলোকে তারা কিন্তু অধ্যয়ন করত এবং এই অধ্যয়ন করার পূর্বে তাদেরকে ওঙ্কার, এই ওঙ্কার উচ্চারণ করিয়ে, অর্থাৎ ধ্যানস্থ হয়ে ওঙ্কার উচ্চারণ করিয়ে তারপর তাদের কিন্তু বসাতে হতো। দেখো, এখানে আরেকটা প্রশ্ন হতে পারে বা তোমাদের বইয়ে যেটা আছে সেটা হচ্ছে কি, এই প্রাচীন যুগীয় শিক্ষা ব্যবস্থা বলো, মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা বলো, এই যে শিক্ষা ব্যবস্থাগুলো ছিল আর আমাদের বর্তমানের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে, অর্থাৎ তখনকার শিক্ষা ব্যবস্থার সঙ্গে এখনকার শিক্ষা ব্যবস্থার মেলবন্ধন কোথায়, কিংবা তৎকালীন শিক্ষা ব্যবস্থার সঙ্গে বর্তমান শিক্ষা ব্যবস্থার একটা পার্থক্য কি ছিল। দেখো, তখন ছিল সহজভাবে, তখন ছিল গুরু কেন্দ্রিক শিক্ষা, অর্থাৎ তাদের কি বলবো ওটা, যে বিভিন্ন ধরনের শিক্ষকদেরকে, গুরুদেরকে যে ঋত্বিক, উপাধ্যায়, আচার্য বিভিন্ন ধরনের বলা হতো, তারা অ্যাকচুয়ালি গুরুই ছিলেন। তো এই গুরু যারা ছিলেন তারা শিক্ষার্থীকে বা শিষ্যদেরকে যা বলতেন তাই কিন্তু শুনতে হতো এবং শাসনও ছিল অত্যন্ত কঠোর। যাই হোক, এখন আমরা শিক্ষা ব্যবস্থাতে কি দেখছি? এখন শিক্ষা ব্যবস্থাতে দেখছি যে শিশু কেন্দ্রিক শিক্ষা, অর্থাৎ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। এখন শিক্ষার্থী তার চাহিদা, সামর্থ্য, ধারণ ক্ষমতা যেমন ভাবে সে চাইছে, একজন শিক্ষক কিন্তু তাকে সেইভাবে দিচ্ছেন। তাহলে এই যে দুটো শিক্ষা ব্যবস্থা কিংবা মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থার সঙ্গে বর্তমান শিক্ষা ব্যবস্থার যে সাযুজ্য, মিল কোথায় আছে বা পার্থক্যই বা কি ছিল, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা দরকার। এখান থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে। তাহলে এসো, আমরা বলছিলাম শিক্ষা পদ্ধতি সম্পর্কে। তাহলে প্রধানত ওদের শিক্ষা পদ্ধতি ছিল মৌখিক, মুখে মুখে তারা শুনে শুনে মনে রাখতো এবং আবৃত্তির দ্বারা কিন্তু তারা মনে রাখতো। এরপরে আমরা যদি বলি যে শিক্ষক, একটা পয়েন্ট দিই, শিক্ষক, তাহলে বলতেই পারি যে এই যে শিক্ষক যারা ছিলেন তারা গুরুরাই কিন্তু শিক্ষক ছিলেন। আর এই শিক্ষকদেরকে তিনটি পর্যায়ে বা তিনটি ধারাতে তারা ভাগ করেছিলেন। কি কি ধারাতে ভাগ করেছিলেন? না, প্রথম হচ্ছে আচার্য। এই আচার্য কারা হতেন বা কারা হতে পারতেন? আচার্য হতেন যখন ওই প্রথম তারা শিক্ষালয়ে অর্থাৎ আশ্রমে প্রবেশ করছে, উপনয়ন হচ্ছে, এই উপনয়নের ব্রত ব্রতপদেশ যেগুলো, অর্থাৎ ব্রত কথা বা উপদেশগুলো যিনি প্রথম দান করতেন তাকে বলা হতো আচার্য। এবং এরপরে যেটা বলছি সেটা হচ্ছে উপাধ্যায়। উপাধ্যায় কে ছিলেন? না, যিনি এরপর সমস্ত বেদ সম্পর্কে জ্ঞান দিতেন, তিনি হচ্ছেন উপাধ্যায়। এবং আরেকজন হচ্ছেন ঋত্বিক। ঋত্বিক হচ্ছেন যে যিনি ওই ওদের বিশেষ ব্যবস্থা ছিল যেটা যজ্ঞ, এই যজ্ঞাদি যে বিভিন্ন রীতিনীতি বলো, মানে যজ্ঞ সম্পর্কে যে বিভিন্ন অনুষ্ঠানের যে পর্বগুলো, এই সম্বন্ধে যখন জ্ঞান দিতেন যিনি, তিনি হচ্ছেন ঋত্বিক। বোঝা গেছে? তাহলে এইভাবে শিক্ষক তিনটি পর্যায়ে কিন্তু ওদের ভাগ ছিল। এরপরে আমরা বলবো যে ওই যে বলছিলাম যে বর্তমান শিক্ষা ব্যবস্থার সঙ্গে তৎকালীন শিক্ষা ব্যবস্থার আহ বিভিন্ন পার্থক্য কিংবা মিল যেটা ছিল, তাহলে আমরা বলতেই পারি আরেকটা পয়েন্টে, গুরু এবং শিষ্যের সম্পর্ক, গুরু ও শিষ্যের সম্পর্ক। আরেকটা পয়েন্ট বলতে পারি
যে গুরু ও শিষ্যের সম্পর্ক কেমন ছিল। এখন গুরু অর্থাৎ শিক্ষক, শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর এখন সম্পর্ক কেমন? না, শিক্ষককে হতে হবে ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইডার, অর্থাৎ একজন বন্ধু, একজন পথপ্রদর্শক এবং একজন দার্শনিক। এর অর্থ আছে, এমনি এমনি না। আজকের দিনে শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষা পদ্ধতি শিক্ষকরা প্রয়োগ করে থাকেন তা কিন্তু শিক্ষার্থীর চাহিদা, তার সামর্থ্য, তার পরিণমন প্রত্যেকটা বিষয়কে কিন্তু দেখতে হয়। আগে আমরা যখন সত্যি পড়াশোনা করেছি শিক্ষকরা প্রচন্ড ভাবে শাস্তি দিতেন, মারতেন মারতেন, আমরা কষ্ট পেতাম, কিন্তু তবুও আমাদেরকে পড়তে হতো। এবং শিক্ষকরা ভর্ৎসনামূলক যেসব কথাবার্তাগুলো বলতেন সেগুলো হলো গরু, ছাগল, তোর মাথায় ষাঁড়ের গোবর আছে ইত্যাদি এই ধরনের শব্দ ব্যবহার করতেন। কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থায় কোনো ভর্ৎসনা কিংবা কোনো সেন্টিমেন্টাল কোনো কথা শিক্ষকরা কিন্তু শিক্ষার্থীকে বলেন না। এবং শুধু তাই নয়, শিক্ষার্থীর যতটুকু চাহিদা আছে কিংবা তাকে তার প্রেরণা বাড়ানো থেকে আরম্ভ করে একবারে না শিখতে পারলে তিনবার শেখানো, এটা কিন্তু শিক্ষকের দায়িত্ব। তাহলে তখন ছিল শিক্ষার্থী শিখতে না পারলে শিক্ষার্থীর দোষ বা ত্রুটি, বর্তমান কিন্তু যদি একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে শেখাতে অক্ষম হয় পুরোটাই কিন্তু শিক্ষকের দায়ভার কিংবা শিক্ষকের দোষ। তাহলে দেখো, তখন গুরু শিষ্যের সম্পর্কটা ছিল ওদেরও কিন্তু মধুর, যেহেতু তারা আর গার্হস্থ্য অর্থাৎ সাংসারিক জীবন ত্যাগ শেষ করে তারা এই পর্যায়ে এসেছে, অর্থাৎ গুরুগৃহে থেকেছে, এখানেই তাদেরকে থাকতে হতো, এখানেই পড়াশোনা সমস্ত কিছু করতে হতো, তাই তাদের সম্পর্কটা ছিল পিতা পুত্রের মতো একটা মধুর সম্পর্ক। বোঝা গেছে? এবং তারা এখানে বিভিন্ন ধরনের শুধু বেদীয় শিক্ষা নয়, গার্হস্থ্য জীবনের জন্য যে বিভিন্ন ধরনের শিক্ষা গ্রহণ করা দরকার সেই সমস্ত শিক্ষাগুলো কিন্তু তারা সেখানে গ্রহণ করত তাদের শিক্ষকের সান্নিধ্যে থেকে। এরপরে আমরা বলি যে শুধুমাত্র কি তারা এই বেদীয় শিক্ষা ইত্যাদি হতো না, এরা এদের তিনটি বর্ণ যখন ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য এরা যখন শিখতো, তো আস্তে 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 কি হয়েছিল না এদের মধ্যেও কিন্তু বিভাজন তৈরি হয়েছিল, কর্মের বিভাজন তৈরি হয়েছিল। ব্রাহ্মণরা তখন সবাই বেদের সমস্ত, একজন বৈশ্য তিনিও যাগযজ্ঞাদি ইত্যাদি করতে পারতেন, শিখতে পারতেন, সেই সব যে নিয়মগুলো ছিল সেগুলো গ্রহণ করতে পারতেন। কিন্তু পরের পর কি হয়েছিল, ব্রাহ্মণরাই কিন্তু যাগযজ্ঞাদি পূজা অর্চনা ইত্যাদি এইগুলো করতে পারবে। আর যাদের ক্ষমতা ছিল ভালো, যারা দেশকে রক্ষা করতে পারত, তারা কেবলমাত্র ক্ষত্রিয়। এই ক্ষত্রিয়রা কিন্তু দেশ রক্ষা, যুদ্ধ করা, অস্ত্র চালনা করা ইত্যাদি এই বিষয়গুলো এইভাবে কিন্তু আস্তে আস্তে ভাগ হয়েছিল। এই জন্য বৃত্তির শিক্ষা এসেছিল যেভাবে, আমি আরেকটা যদি পয়েন্ট করি এখানে, যে বৃত্তির শিক্ষা, তাহলে এই বৃত্তি শিক্ষার কথা বলতে গেলে বিশেষত বৈশ্যরা এবং শূদ্রদের মধ্যেও কিছু কিছু শূদ্র, তাদের মধ্যেও কিছু কিছু কিন্তু ভাগ করে দেওয়া ছিল। কি না, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, পশুপালন, শিল্প, চিকিৎসা এই বিষয়গুলো কিন্তু এরা করত, অর্থাৎ দুটো বর্ণ, বৈশ্য এবং শূদ্ররা। এছাড়া কতগুলো হলো দেখো, নাম্বার 1, 2, 3, 4, 5, 6, অলরেডি 7টা পয়েন্ট হয়ে গেছে। লেখো না, আরো তুমি ঢোকাতে পারো, আরো দিতে পারো, যে হ্যাঁ এই বৃত্তি শিক্ষা হয়ে গেল, আরেকটা দিয়ে দিই 8 নাম্বার, পরীক্ষা ব্যবস্থা। পরীক্ষা ব্যবস্থা, তাহলে পরীক্ষা ব্যবস্থা সেই সময় কি ছিল? না, পরীক্ষা ব্যবস্থা কিন্তু তাদের ছিল না। গুরু শিষ্যকে ডেকে তাদের কতটা অধ্যয়ন করতে পেরেছে, কতটা গ্রহণ করতে পেরেছে, তার জ্ঞান কতটা হয়েছে, এর জন্য কিন্তু বিভিন্ন ভাবে তাকে জানা হতো এবং বিভিন্ন তর্ক হতো, সেই সম্পর্কে তারা বুঝতে পারতেন, তাদের উত্তর দেওয়া, তাদের
ধরে রাখার ক্ষমতা, সমস্ত বিষয়ের উপরে তারা বুঝতে পারতেন যে হ্যাঁ, তারা মোটামুটি ভাবে শিক্ষা গ্রহণ করেছে, এজন্য শিক্ষকই অর্থাৎ গুরুই কিন্তু তাদের চূড়ান্ত ফলাফল বলতেন। এই ছিল মোটামুটি আদি বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা। তাহলে আমরা আদি বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যে আলোচনা করলাম, এই 8টি পয়েন্ট পরবর্তী বৈদিক যুগ বা ব্রাহ্মণ্য যুগীয় শিক্ষা ব্যবস্থার, ঠিক আছে, এখানের পয়েন্টস গুলো নিয়ে আলোচনা করব। যদি আমরা অনুরূপ পয়েন্টগুলোকে নিয়ে আলোচনা করি, এই পয়েন্টগুলোকে নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে দেখব যে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার মধ্যে এই শিক্ষার লক্ষ্য বলো, উপনয়ন বলো, পাঠ্যক্রম বলো, যে পয়েন্টস গুলো নিয়ে আলোচনা করেছি, এগুলো তাদের মধ্যে কেমন ছিল। প্রথমেই বলি শিক্ষার লক্ষ্য। দেখো, আদি বৈদিক যুগ থেকে যখন ব্রাহ্মণ্য বা পরবর্তী বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা এলো, তখন এই শিক্ষা ব্যবস্থাটা আদি বৈদিক যুগ থেকে উন্নততর শিক্ষা ব্যবস্থা হলো। বোঝা গেছে কি বলছি? উন্নত শিক্ষা ব্যবস্থা। তাহলে তারা কি করেছিল? পরম ব্রহ্মকে জ্ঞান লাভ করা। এদের শিক্ষার কি বললো লক্ষ্য? না, এদের শিক্ষা বলছে সত্যের অন্বেষণ, অর্থাৎ ধর্মের পথে যুক্তি দিয়ে তারা তাদের কিন্তু মুক্তি লাভ করা। এই মুক্তি লাভই ছিল কিন্তু তাদের, অর্থাৎ সত্যের অন্বেষণ করে মুক্তি লাভ ছিল তাদের শিক্ষার লক্ষ্য। এখানেও কিন্তু বেদীয় শিক্ষায় তাদেরকে গ্রহণ করতে হতো। দ্বিতীয়ত উপনয়ন। এই উপনয়নটা একইভাবেই হতো। উপনয়ন কথাটা মানে হচ্ছে সমীপে নিয়ে যাওয়া। সমীপে নিয়ে যাওয়া মানে নিকটে নিয়ে যাওয়া। কার? না, গুরুর নিকটে নিয়ে যাওয়া। এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই তিন যে বর্ণ ছিল, এই তিন বর্ণেদের উপনয়ন করা হতো, কিন্তু বয়সের একটু তারতম্য ছিল। যেমন ব্রাহ্মণদের 8 বছর বয়সে, 11 বা 12 বছর বয়সে ছিল ক্ষত্রিয় এবং বৈশ্যদের। এই সময়টা তাদেরকে কিন্তু উপনয়ন করতে হতো। এদের যখন এই উপনয়ন অনুষ্ঠানটা হতো, তখন তাদেরকে বলা হতো দ্বিজ। দ্বিজ অর্থে দ্বিতীয় জীবন বা দ্বিতীয় জন্ম, অর্থাৎ তারা গুরুমুখ হলো, গুরুর কাছে এবারে শিক্ষা নেওয়ায় তাদের দ্বিতীয় এটা জীবন হলো। এদের পাঠ্যক্রম কি ছিল? না, এদের পাঠ্যক্রম ছিল মূলত দুটো। একটা হচ্ছে পরাবিদ্যা, দেখবে শর্ট প্রশ্নগুলোতে এগুলো দেওয়া আছে। আমার অলরেডি এই গ্রুপ ডির 1 এবং 2 দুটো সাজেশন ছাড়া হয়ে গেছে, তোমাদের আগে ভাগে আমি দিয়েছি, এবং যতটুকু পারছি আমি এই বিষয়ের উপরে আলোকপাত করার চেষ্টা করছি। এগুলোই মনে রাখবে, একদম গিয়ে পরীক্ষায় তুমি এটাই লিখবে, কোনো মুখস্থ কোনো নোটস আর এই সময় বানানোর দরকার নেই। তুমি যা শুনছো একবার থেকে দুবার মনোযোগ সহকারে শুনবে, এই পয়েন্টস গুলোকে তুমি খাতাতে নোট করে রাখো এবং নিজের মতো করে তুমি নামিয়ে দাও, দেখবে আর লিখবে। তাহলে দেখো, তাহলে এদের উপনয়ন পর্ব শেষ হলো। এবার বলছি পাঠ্যক্রম। পাঠ্যক্রমকে দুটো পর্যায়ে এরা ভাগ করেছিল, একটা পরাবিদ্যা, একটা অপরাবিদ্যা। পরাবিদ্যা কি আর অপরাবিদ্যা কি একটু বলে নি। পরাবিদ্যা হচ্ছে শিক্ষার্থীর আত্মার মুক্তি, আর অপরাবিদ্যা হচ্ছে বাস্তব জীবনের জন্য উপযোগী যে শিক্ষা। বাস্তব জীবনের উপযোগী যে শিক্ষা, সেটা হচ্ছে অপরাবিদ্যা। আর নিজের আত্মার, শিক্ষার্থীর আত্মার মুক্তির জন্য যে শিক্ষা লাভ করা হতো, সেটা বলতো পরাবিদ্যা। তাহলে এই দুটো মূল ছিল। তাহলে কিভাবে ছিল? না দেখো, এই পরাবিদ্যার মধ্যে ব্রাহ্মণদের যেটা ছিল, তারা বেদ, বেদাঙ্গ, দর্শন, হ্যাঁ, কল্প, ব্যাকরণ, ছন্দ, জ্যোতিষ, ব্রহ্মবিদ্যা, নক্ষত্রবিদ্যা, জ্যোতিষবিদ্যা, আরণ্যক, সংহিতা, উপনিষদ, এইগুলো ছিল ব্রাহ্মণদের। এবং ক্ষত্রিয়দের ছিল, এরা তো দেশ রক্ষা করে, যার জন্য এদের রাজনীতি, অস্ত্র শিক্ষা, যুদ্ধবিদ্যা, অর্থনীতি, হ্যাঁ, সঙ্গীত, চিকিৎসা, এইগুলো ছিল ক্ষত্রিয়দের। এবং বৈশ্যদের ছিল পশুপালন, ব্যবসা করা, কৃষিকাজ,
এবং বাণিজ্য করা, চিকিৎসা শাস্ত্র সমস্ত ছিল এদের শিক্ষা ব্যবস্থা। আর শিক্ষা পদ্ধতি কি ছিল? পাঠক্রম হলো শিক্ষা পদ্ধতি। শিক্ষা পদ্ধতি তিনটি প্রক্রিয়াতে এদের হতো: শ্রবণ, মনন আর নিদিধ্যাসন। আমরাও কিন্তু এগুলোই করি এখনো। দেখো, শ্রবণ মানে হচ্ছে শিখন, মনন মানে হচ্ছে মনোযোগ বা যোগ সাধন, এবং নিদিধ্যাসন মানে হচ্ছে তোমার উপলব্ধি করা, অভিজ্ঞতা উপলব্ধি করা। আমরা সংবেদন, প্রত্যক্ষণ, ধারণা যেভাবে আমাদের পর্যায়ে আসে, ওদেরও কিন্তু শিক্ষার পদ্ধতি এইভাবেই ছিল। এরপরে আমরা বলি, আরেকটু বলি শিক্ষা পদ্ধতি। ওদের না বিশেষ করে যে শিক্ষা, তখন তো বই ছিল না, যদিও এদের তখন লিখিত রূপ বেদের হয়েছে, তো তবুও শিক্ষক কি করতেন, গল্পের মাধ্যমে বিশেষ করে শিক্ষাদান করতেন এবং প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে শিক্ষাদান করতেন। এদের শিক্ষকের কথা বলি। এদের শিক্ষকদের মধ্যে শিক্ষক এবং আচার্য এরা গুরুরাই ছিলেন, এবং এই গুরুরা তাদেরকে বিভিন্ন ধরনের শিক্ষাগুলো দিয়ে থাকতেন। এদের মধ্যেও একটা সুসম্পর্ক ছিল, অর্থাৎ গুরু শিষ্যের মধ্যে যদি সম্পর্ক বলি, এদের ধর্মীয় শিক্ষা, বিশেষত বেদীয় শিক্ষায় যে সব শিক্ষা দানগুলো শিক্ষার্থীকে তারা দিতেন, সেগুলো যেহেতু তারা গুরুগৃহে থাকতো, তাই পিতা এবং পুত্রের মধ্যে সম্পর্কে বন্ধন হয়ে আবদ্ধ হয়ে তারা সেইভাবেই কিন্তু শিক্ষা দিতেন। এরপরে যেটা আমাদের আছে যে আরেকটা বৃত্তি শিক্ষা। এদের কি কোনো বৃত্তি শিক্ষা ছিল? হ্যাঁ, এরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি কিন্তু যুদ্ধবিদ্যা বলো, চিকিৎসা শাস্ত্র, কৃষিবিদ্যা মানে কৃষি কাজ, বাণিজ্য, ব্যবসা করা, ইত্যাদি, এগুলো কিন্তু ওদের মধ্যেও ছিল। এবং পরীক্ষা ব্যবস্থা, এদের পরীক্ষা ব্যবস্থা কিন্তু যেটি ছিল সেটা ওই আজকের দিনের পরীক্ষা ব্যবস্থা নয়, তাদের বিতর্ক সভা হতো, আলোচনা সভা হতো, এবং তার থেকে তাদেরকে কিন্তু বিচার করা হতো যে তারা কতদূর কিভাবে কতটা কি শিখেছে, এর বিচার করতেন কিন্তু গুরুরায়। এই হলো মোটামুটি ভাবে আমাদের দুটো আদি বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থার একটা, এই বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা, আদি বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা এবং পরবর্তী বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা। এই দুটো শিক্ষা ব্যবস্থার মধ্যে যাই প্রশ্ন দিক না কেন, এই পয়েন্টস গুলো তুলে তুমি লিখলেই কিন্তু হয়ে যাচ্ছে। এরপর যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি, না ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার শিক্ষা কেন্দ্র, অর্থাৎ যে শিক্ষা কেন্দ্রটা গড়ে উঠেছিল তার অত্যন্ত গুরুত্ব ছিল, এবং সেটি হচ্ছে তক্ষশিলা। এই তক্ষশিলা থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে, তবে সাধারণত তক্ষশিলা বিষয়ে 5-এর প্রশ্নই হতে পারে। কিন্তু এমনও হতে পারে যে বৌদ্ধযুগীয় যে দুটো শিক্ষা প্রতিষ্ঠান ছিল সেখান থেকে একটা, আর তক্ষশিলা, দুটো বিষয়ে হয়তো লিখতে দিতে হতে পারে। তবু এই বিষয়ে কিন্তু তোমাদের একটু ধারণা থাকা দরকার। আমি ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি যেখানে এই পয়েন্টস গুলো তোমাদের দেওয়া ছিল: শিক্ষার লক্ষ্য, উপনয়ন, পাঠ্যক্রম, এই উপনয়ন না, শিক্ষা পদ্ধতি, শিক্ষক, বৃত্তি শিক্ষা ইত্যাদি। এই পয়েন্টগুলোকে কয়েকটা মনে রাখবে, আমি বলছি আর লিখছি না। ভিডিওটা এমনিতেই খুব দীর্ঘ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এর বর্তমানের অবস্থানটা কোথায়। আমাদের যে প্রতিবেশী দেশ পাকিস্তান, এই পাকিস্তানের অন্তর্গত রাওয়ালপিন্ডি থেকে প্রায় 20 মাইল দূরে উত্তর এবং পশ্চিমে অবস্থিত যে গান্ধার রাজ্য আছে, এই গান্ধার রাজ্যে বর্তমানে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানটা ভগ্নাবশেষ রয়েছে। এছাড়া আরেকটা আমরা বলতে পারি যে তাহলে এটা অবস্থান যদি আমরা লিখি, একটা পয়েন্ট করা যেতে পারে সময়সীমা, যে কত থেকে কত পর্যন্ত এটা ছিল। খ্রিস্টপূর্ব আনুমানিক এটা ধরা হয়েছে খ্রিস্ট পূর্ব 7ম থেকে 3য় অব্দ পর্যন্ত, এটা প্রায় 400 বছর ধরে কিন্তু এটা ছিল। আমরা বলতে পারি যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা যখন প্রারম্ভিক পর্ব, সেই অবস্থা পর্যন্ত কিন্তু এর অস্তিত্ব তখনও টিকে ছিল। এবং প্রবেশাধিকার, যে এখানে কারা প্রবেশ করতে পারতো এবং কত বছর বয়সে এটা প্রবেশ করা যেত, বা এই বিশ্ববিদ্যালয়ে কত বছর থেকে পড়াশোনা করা যেত। মূলত 16 বছর বয়স থেকে
এখানে পড়াশোনা করা যেত। কারা পড়তে পেত? ওই 3 বর্ণের মানুষেরা, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য, তাদের সন্তানেরাই কিন্তু এখানে পড়ার সুযোগ মূলত পেত। এবং শিক্ষাকাল, শিক্ষাকাল সম্বন্ধে বলতে গেলে বলতে হয় যে এই 16 বছর থেকে 8 বছর বয়স, 8 বছর ধরে এরা কিন্তু এখানে শিক্ষা লাভ করত। এবং শিক্ষার যে পাঠ্যক্রম ছিল সেটা একটা পয়েন্ট করতে পারো, যে পাঠ্যক্রম, যে এরা তো মূলত বেদ কেন্দ্রিক, অর্থাৎ এদেরকে চতুর্বেদ পড়তেই হতো। তার মানে ধর্মশাস্ত্র সম্বন্ধে এদের ছিল, এবং ব্যবহারিক দিকেও কিন্তু এদেরকে শিক্ষা দেওয়া হতো। যেমন ধরো চতুর্বেদ ছাড়াও ইতিহাস, দর্শন, কৃষি, বাণিজ্য, শিল্প, পশুপালন, গৃহ নির্মাণ, চিকিৎসাবিদ্যা, বিভিন্ন ধরনের যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো কিন্তু পাঠ্যক্রম বিষয়ে, পাঠ্য বিষয়ে তাদের মধ্যে ছিল। এবং শিক্ষা পদ্ধতি, শিক্ষা পদ্ধতির মধ্যে এই তোমার আবৃত্তিটা, এটা কিন্তু বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হতো। এছাড়াও তাদের মধ্যে ছিল কি না, ব্যক্তিগত এবং দলগত ভাবে শিক্ষা দান করার একটা পদ্ধতি ছিল, শিক্ষণ পদ্ধতি ছিল। এছাড়া যারা উচ্চ শিক্ষা গ্রহণ করছে, তারা নিম্ন যে শিক্ষা যারা গ্রহণ করছে, তারা তাদেরকে কিন্তু পড়ানোর সুযোগ পেত, তারা পড়াতো। এই প্রথাটাকে তাদের বলা হতো সর্দার পরব। এটা তোমাদের 2 নম্বরের প্রশ্ন কিন্তু থাকতে পারে যে সর্দার পরব কি। তাহলে ওখানে লিখবে যে উচ্চ শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা নিম্ন শিক্ষার্থীদেরকে পড়ানো বা পড়াতো বা পড়াতেন, তারাই সেই পদ্ধতিকে বলা হতো সর্দার পরব পদ্ধতি। তাহলে এখানে শিক্ষা গ্রহণ করতে গেলে তাদেরকে কি পয়সা দিতে হতো, খরচ দিয়ে পড়তে হতো? হ্যাঁ, এদেরকে কিন্তু খরচ দিয়ে পড়তে হতো। যারা কিন্তু খরচ দিয়ে পড়তে পারতো না, এরকম মেধা কিংবা গরিব ছাত্র, তাদের কি করা হতো না, হ্যাঁ তারাও সুযোগ পেত, কিন্তু তাদেরকে গ্রুপ গৃহে বিভিন্ন ধরনের যে কর্মাদি ছিল, বিভিন্ন কর্ম ছিল, সেই কর্মগুলো করতে হতো, এবং সেই সুবাদে তারাও কিন্তু পড়ার সুযোগ পেত। এরপরে আমরা বলতে পারি যে শিক্ষক, যে এখানে নির্বাচিত বলতে উল্লেখযোগ্য খ্যাতিনামা সেরকম বিশেষ কিন্তু কোনো ধরনের শিক্ষক ছিলেন না। তবে যারা ছিলেন তাদের মধ্যে যে জ্ঞান ছিল, সে জ্ঞানটা ছিল একাধিক বিষয়ে, এবং এদের বিভিন্ন ভাগে বিভক্ত করা ছিল। তাহলে এরাই মূলত কিন্তু শিক্ষাদান করতেন। পরীক্ষা পদ্ধতি, এদের মধ্যেও কিন্তু পরীক্ষা পদ্ধতি ছিল, তবে লিখিত পরীক্ষার কোনো পদ্ধতি এদের ছিল না। বিশেষত এরা কি করত, মৌখিক প্রশ্নাবলীর উপরে এদেরকে যাচাই করা হতো। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের বিতর্ক সভা করেও এদের বিভিন্ন ভাবেই কিন্তু যাচাই করা হতো। বাস এই কথাগুলো কিন্তু লিখলেই তোমার তক্ষশিলা সম্পর্কে যথেষ্ট লেখা হবে, অসুবিধার কিছু হবে না। যারা আজকে আমার নতুন ভাবে চ্যানেলটাকে দেখছো বা আজকে প্রথম দেখছো, তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সঙ্গে আছো তারা তো দেখছোই, আপাতত কোনো অসুবিধা হলে কমেন্টস করো, কমেন্ট করে জানাও। কমেন্ট করলে আমিও উৎসাহিত হই, এবং লাইক তো আপাতত একটা করবে।